আজ থেকে প্রায় ৪১০০ বছর আগের কথা। ৬০০০ খ্রিস্টপূর্বাব্দে দিকে সভ্যতা মেসোপটেমিয়া, এখনকার ইরাক, মিশর, তুরস্ক, দক্ষিণ পার্স, সিরিয়া এই অঞ্চল দিয়ে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে সভ্যতা ছিল মেসোপটেমিয়া। তখনকার সভ্যতা গড়ে উঠত নদী কেন্দ্রিক। এই অঞ্চলগুলোকে বলা হতো ফার্টাইল ক্রিসেন্ট বা উর্বর অর্ধচন্দ্র নামেও ডাকা হতো। খুব উর্বর ভূমি ছিল। এই অঞ্চলকে কেন্দ্র করে এই সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া গড়ে উঠছিল। তখনকার সময়ে প্রচলিত এক মহাকাব্য ছিল পৃথিবীর প্রাচীন মহাকাব্য, বলা হয়ে থাকে সর্বপ্রথম মহাকাব্য। এটা ছিল এপিক অফ গিলগামেশ। আজকে এটা নিয়ে কথা বলবো। তখন ইউনিফর্ম লিপিতে এই মহাকাব্যগুলো রচিত হতো, পাথরে খোদাই করে এভাবে লেখা হতো। আসি কাহিনী। উরুক নগরীর রাজা গিলগামেশ। গিলগামেশ ছিল শক্তিশালী। তার 2/3 ছিল দৈত্য এবং তিনি ছিলেন 1/3 মানুষ। এই বিশাল দেহ এবং সৌন্দর্যের অধিকারী গিলগামেশ ছিল অত্যাচারী রাজা। তিনি নারীদেরকে সম্ভ্রমহারা করতেন এবং তিনি নারীদের বিবাহ হওয়ার আগেই তাদের সাথে তিনি নিজে বিয়ে করার প্রলোভন দেখিয়ে এমন অপকর্ম নাই যে তিনি করতেন না, এবং তার স্মৃতি স্তম্ভ বানাতে জনগণকে উদ্বুদ্ধ করত। তো এভাবেই গিলগামেশ তার নগরীতে অত্যাচারের রাজত্ব কায়েম করে। এর ফলে জনগণ কষ্ট পায়। জনগণ দেবীর কাছে প্রার্থনা করে। তাদের সৃষ্টির দেবী ছিল অরুরু। অরুরুর কাছে প্রার্থনা করেন যে এই অভিশাপ থেকে যেন তারা মুক্তি পায়। ফলে অরুরু তার একই শক্তিশালীর মতো একজনকে তৈরি করলেন মাটি দিয়ে। তার নাম ছিল এনকিডু। এনকিডু বনে পশুদের সঙ্গে বাস করতেন। তিনি মানুষের সভ্যতা সম্পর্কে কিছুই জানতেন না। একদিন শিকারীরা তাকে ভয় পেয়ে যায় এবং ফিরে এসে তিনি তার বাবাকে বলে যে আমি এমন একজন দেখে এসেছি যার সাথে বনের বাঘ, সিংহ, হরিণরা একসাথে জল খায় এবং তিনি অনেক শক্তিশালী। তখন শিকারীর বাবা বলে যে গিলগামেশ নামক এক রাজা আছে, চলো তুমি ওখানে যাবে, ওখানে গিয়ে রাজাকে এই কথা তুমি বলে আসো। রাজা সে শিকারীর কথা শুনে স্তম্ভিত হয়ে যায়। এরপর শিকারীকে বলে তুমি মন্দিরে যাও। মন্দিরে গিয়ে সামহাত নামক এক মন্দিরের পুরোহিত্রী তাকে ঘটনাগুলো বলে এবং রাজা তাকে আদেশ দেয় যাতে তিনি ওই এনকিডুকে এই সভ্য সমাজে আনে এবং সামহাত তার সৌন্দর্যের মাধ্যমে এনকিডুকে কাবু করে এবং এরপরে এনকিডুর এক মহান চেহারা দেখে তিনি এনকিডুর প্রেমে পড়ে যান। সামহাত এনকিডুর সাথে সম্পর্ক করার পর তিনি এনকিডুকে জানান যে এই রাজা তিনি খুবই অত্যাচারী এবং গিলগামেশের অত্যাচারকে তুমি রুখে দিতে পারবে। ফলে তাদের মধ্যে সভ্যতার একটু আলো ঢুকে যায় এবং সে চলে আসে এই নগরীতে। নগরীতে একটা বিয়ের আয়োজন হচ্ছিল। গিলগামেশ তখনকার সেই পাত্রীকে নিজের করে নিতে চাইল এবং তখনই এই এনকিডু এসে বাধা দিল এবং তাদের মধ্যে এক ভয়ঙ্কর টানা 7 দিনের যুদ্ধ বেঁধে যায় এবং এই যুদ্ধের শেষের দিকে এনকিডুকে প্রায় পরাজিত করে ফেলে গিলগামেশ এবং যখন এনকিডু মাটিতে পড়ে যায় তখন গিলগামেশ আবার হাত বাড়িয়ে তাকে টেনে তুলে। এটাই এক বন্ধুত্বের সৃষ্টি করে। এর পরবর্তীতে তারা দুজন নিজেদের বন্ধু হয়ে যায় এবং এই গিলগামেশ শহরে প্রকাণ্ড সহ প্রত্যেক তাদের শক্তির জানানোর জন্য তারা বিভিন্ন জঙ্গলে গিয়ে অসুরদের বিনাশ করতেন। এভাবে চলতে থাকে। একবার সে হামবাবা নামক এক দেবতার
দমনের লক্ষ্যে বনে পাড়ি জমান। হাম্বাবা ছিল খুব ভয়ঙ্কর একজন দৈত্য। গিলগামেশ এবং এনকেডু তাকে হত্যা করে। কোনো দোষ ছাড়াই হাম্বাবাকে হত্যা করার উদ্দেশ্য ছিল তাদের বীরত্ব দেখানো, এবং হাম্বাবা তাদেরকে অভিশাপ দেয় যে তোদের একজনকে মারা যেতে হবে। এবং গিলগামেশ রাজত্বে ফিরে আসে, তখন ইস্তার নামক একজন প্রেম সৌন্দর্য যুদ্ধের দেবী ছিল। সে গিলগামেশকে দেখে বিয়ের প্রস্তাব দেন। ইস্তারের চরিত্র ছিল তিনি পুরুষদের বিয়ের প্রস্তাব দেওয়ার পর যখন কেউ বিয়ে করে ফেলে তার পরবর্তীতে তাকে সে হত্যা করে। ফলে গিলগামেশ এখানে ইস্তারের প্রস্তাবে রাজি হয় না, এবং এটার জন্য ইস্তার তার বাবাকে বলে যে গিলগামেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এবং স্বর্গীয় বুল অফ দ্য হেভেন অর্থাৎ স্বর্গীয় ষাঁড় এসে এই উরুক ধ্বংস করার উদ্দেশ্যে আসে। গিলগামেশ ও এনকেডু একত্রে তাদের হত্যা করে। গিলগামেশ তাকে হত্যা করে এবং এনকেডু তার শিং চেপে ধরে রাখে। এর ফলশ্রুতিতে স্বর্গের দেবতারা তার উপর আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং এনকেডুকে অভিশাপ দেয় যে একে মৃত্যুবরণ করতে হবে। কিছুদিন পর এনকেডু মারা যায় এবং গিলগামেশ উপলব্ধি করে বয়স হয়ে যাচ্ছে, তাকেও মারা যেতে হবে। ফলে অমরত্বের উদ্দেশ্যে গিলগামেশ মরুভূমি পাড়ি দিয়ে এর নিকট গমন করে। তিনি জানতেন মহাপ্লাবন থেকে তিনি একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তি। তা থেকে এখানে মহাপ্লাবনের সাথে একটু জড়িত আছে বিষয়টা। এর পরবর্তীতে উটনাপিসিমের কাছে যখন গিলগামেশ যায়, তখন গিলগামেশকে তিনি বলে যে অমরত্ব অর্জন করা সম্ভব না, এই জন্য তোমাকে সমুদ্রের নিচে ডুব দিয়ে একটা বৃক্ষ তুলে আনতে হবে। এবং গিলগামেশ তার কথা মতো সমুদ্রের নিচ থেকে একটা ফুলের গাছ তুলে আনে, এবং সেই ফুল সে যদি খাইতে পারে তবে সে অমরত্ব লাভ করবে। কিন্তু উঠে আসার পরে সে নদীর কিনারে আসার পরে সে ফুলটা পাড়ে রেখে গোসল করতে যায়। এই মুহূর্তে সে একটা সাপ এসে সেই ফুলটা খেয়ে ফেলে এবং সাপের খোলস বদল হয়। এটার দ্বারা বোঝা যাচ্ছে সাপটা তার নব্য জীবন লাভ করলো এবং গিলগামেশ উপলব্ধি করলো তার দ্বারা অমরত্ব লাভ করা সম্ভব না। ফলে তিনি আবার ফেরত আসলেন তার নগরীতে। এভাবেই তার পরবর্তীতে তিনি নগরীর উন্নয়ন এবং ভালো কাজ করার মাধ্যমে বুঝলেন যে অমরত্ব সম্ভব। এভাবে সভ্যতার বিকাশে গিলগামেশ এপিক অফ গিলগামেশের অমর লেখনী।